যদিও দুই নেতার ছবি ছিল ওখানে, আমার কাছে মানে উনি বলেছিলেন যে বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে। নিঃসন্দেহে বঙ্গবন্ধুর ছবি অনিচ্ছাকৃত ভাবে ওইখানে প্লেস করার কারণে তাকে অপমান করা হয়েছে, এ ধরনের কথা আসতে পারে। কিন্তু আরেকজন দেশ নেতা জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছবি যে পাশাপাশি ছিল এটা নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবং ওই সময় আমার কাছে বিশ্বাস করার কারণ ঘটেছিল যে একটি ইউটিউব ভিডিও আমি শুনেছিলাম, সে অডিওতে একজন ব্যক্তি মন্তব্য করেছিলেন যে এই বাফলার এই মীর জাফর তারা দুটি ছবি পাশাপাশি রাখার মধ্যে স্পর্ধা দেখায়, যে বঙ্গবন্ধু জাতির পিতা তার পাশে জাতীয় বেঈমান জিয়াউর রহমানের ছবি। তো আমার কাছে মনে হয়েছিল যে এটি হলো বিষয়। উনি বিভিন্ন মানুষের সাথে ইমেল, টেলিফোন এবং ইউটিউব ভিডিও মারফত এটা নিয়ে মেস করতে আরম্ভ করলেন, বিভিন্ন সমস্যা করতে আরম্ভ করলেন। একটি পর্যায়ে তখন আমার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি হলো, জেনারেল সাহেব কেবরিয়ার এসডি এডিটর তার উপরে চাপ সৃষ্টি করা হলো এবং প্রেসিডেন্ট ডক্টর হাশেম সাহেবের উপরে চাপ সৃষ্টি করা হলো এই ব্যাপার নিয়ে ক্ষমা প্রার্থনা করতে। এবং এই জিনিসটি আমার তখন আমি অত্যন্ত ক্ষুব্ধ, কারণ আমি যে অমানসিক পরিশ্রম করে এই ছবিটাকে বাস্তবে এনেছিলাম, আমার কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করার জন্য ওনারা আমাকে বললেন এবং আমি করতে বাধ্য হলাম। পরে ডক্টর মাহবুব খানের ছবি এবং আর্টিকেলের নিচে, তার পায়ের নিচে বঙ্গবন্ধু ছবির পদতলিত করা হয়েছে, রাখা হয়েছে। শুধু তাই না, তারপরে আমরা দেখতে পেলেন ম্যানুফ্যাকচার একটি, যেটি ফেডারেল ক্রাইম, একটি কেবা কারা পোস্টার তৈরি করে সেটা সারা জায়গায় বিলি করে। শুধু তাই না, আবার ইউটিউব ভিডিওতে সেটাতে কেউ কেউ তারা সেটাকে রেফার করে হাতে ধরে মন্তব্য করেছে এবং ডক্টর মাহবুব খানকে আরো হিমিলেট করার চেষ্টা করেছে। এবং একই সাথে সুবিনী কমিটির তৎকালীন এডিটর এবং সদস্য আমি এবং প্রেসিডেন্ট ডক্টর হাশিমকে আরো ফার্দার হিমিলেট করার চেষ্টা করা হয়েছে, যেটি অতীতে অলরেডি ক্ষমা প্রার্থনা করা হয়েছে 2 বছর আগে। এটি অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ। আমি কমিউনিটি সদস্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এই ধরনের কাজে যারা নিন্দনীয় কাজ করেছেন তাদের প্রতিবাদ করতে, তাদের ঘৃণ্য কাজের জন্য তিরস্কার করতে এবং এ ধরনের কাজের জন্য তাদের জন্য শাস্তি হয় আপনারা তার ব্যবস্থা করুন। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এখানেই শেষ করব এবং আমার পরে এডিটর জন্য সাহেবকে কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি সালিক বলছি। তো আমাদের ভূতপূর্ব প্রেসিডেন্ট ডক্টর হাশেম এবং শাহ আলম ভাই অলরেডি এই বিষয়ে অনেক কথা বলে গেছেন এবং সুবিনের ব্যাপারে। এবং আমি জানি না আজকে 2 বছর পরে কেন হঠাৎ করে আবার সুবিনির নিয়ে কথা হচ্ছে, যেখানে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলাম। কারণ ভুলটা যদিও আমাদের ছিল না, তবু আমরা মনে করি যে এটা নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা, লজ্জা কিছু নেই। ভুল হতেই পারে, যে কোনো কিছুতে টাইপো হয় বা কাজের ভুল হয়, সে ভুলটা যে স্বীকার করে নিলে তখন সেটা ভুল থাকে না এবং সেটাই তখন মানুষ সবাই সেটা স্বীকার করে নিতে পারে। কিন্তু আমি দেখলাম যে আজকে 2 বছর পরে আবার হঠাৎ করে এটা নিয়ে আবার কথা হচ্ছে, আবার জোরে সোরে একটা শোরগোল তৈরি হচ্ছে। যদি এই ধরনের জিনিস যদি চলতে থাকে তাহলে তো আমাদের অনেক এই সমাজের অনেক জ্ঞানী গুণী লোকজন আর এই সমাজে আসবেন না, তখন আমরা অনেক কিছু হারাবো এদের কাছ থেকে। আমার একটা অনুরোধ যে এই ধরনের কাজকর্ম আপনারা অপকর্ম করবেন না, এগুলো করার মধ্যে কোনো আনন্দ নেই। হয়তো আপনারা যারা করছেন তারা আনন্দ পাচ্ছেন, কিন্তু কমিটির কোনো লোকজন কিন্তু আনন্দ পাচ্ছে না এবং তারা কিন্তু ব্যাপারটা ঘৃণা করে এবং যারা এই কাজগুলি করে তারা কিন্তু সবাই তাদেরকে ঘৃণা করে। এই জিনিসটা তাদের বোঝা উচিত এবং একদিন এর হয়তো একটা প্রচন্ড একটা প্রতিবাদ হবে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের অবস্থানটা কোথায়। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, স্টপ দিস ননসেন্স এবং এই ধরনের কাজকর্মগুলি বন্ধ করেন। ধন্যবাদ। আমার শেষ কথাটা আমি বলতে চাচ্ছি, যেহেতু কোঅর্ডিনেটর ছিলেন, সুবিনের কোঅর্ডিনেটর ছিলেন জনাব কুদ্দুস খান, তো যদি সুবিনের নিয়ে যদি কোনো এরপর ফার্দার যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আর যদি কোনো প্রতিবাদ থাকে, আপনারা প্লিজ কুদ্দুস খানের কাছে যান, তার কাছে যা প্রতিবাদ করেন। আমরা আমাদের দৃষ্টি থেকে আমরা নিরপরাধ, আমরা ক্ষমা প্রার্থনা অলরেডি করেছি এবং এরপর দায় দায়িত্ব যেহেতু কুদ্দুস খানের, সুতরাং তাকে সমস্ত দায় দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ। এই জন্য এই ধরনের এক্সপ্লেনেশন আবার দিতে হচ্ছে, কারণ এই জিনিসটা তো 2 বছর আগে হয়েছিল এবং মিলে গেছে বা মিটমাট হয়ে গেছে এবং এটার এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছে। আবার এটা হঠাৎ করে মার্কেটে আসছে কি জন্য কথাগুলো? এটার কারণ হচ্ছে
এটা ব্যাখ্যা করতে গেলে অনেক কথাই বলতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পোস্টার সাইজ পেপার আছে, যেখানে উপরে ডক্টর মাহবুব খানের ছবি আছে, নিচে বঙ্গবন্ধুর ছবি এবং তার সাথে জিয়াউর রহমানের ছবি। এটাকে ফ্যাব্রিকেটেড করে, এটা কিন্তু আসলে মাহবুব খানের আত্মজীবনী শেষ নয়, এটা 2 পাতার একটি জীবনীর একটি পাতা, প্রথম পাতা। এখানে কিন্তু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের ছবি কখনোই ছিল না। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাতি লেখা আছে, কে এই ডক্টর মাহবুব, কেন জাতির পিতা ও জিয়াউর রহমানের ছবি তার নিচে, এই অবমাননার সাহস সে কি করে পায়। তার মানে এটা করে বুঝতেই পারতেছেন যে এটা একটি নতুন কৌশল, এটাকে তৈরি করে জনমত ক্রিয়েট করার জন্য এই সেন্সিটিভিটিটা, ইস্যুটাকে সামনে নিয়ে আসার একটা পায়তারা মাত্র। এ প্রসঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কিছুক্ষণ আগে আমাদের সুবিনীর কমিটি যিনি এডিটর ছিলেন এবং যিনি ডিজাইন করেছিলেন তার কথাবার্তা শুনেছেন। আপনারা জানেন যে 2009 যখন আমরা প্যারেড করি, সেই প্যারেডের সুবিনীরের দায়িত্বে কোঅর্ডিনেটর ছিলেন ডাক্তার কুদ্দুস খান, এবং উনি বরাবরই বলে আসছিলেন যে উনি ওইটাকে ডিজাইন করবেন এবং তাকে কেন দেওয়া হচ্ছে না। যদিও উনি ওই সময় আমাদের ক্যাবিনেটে ছিলেন, তাকে একটি কথা বলা হয়েছিল যে আপনি তো ক্যাবিনেটে আছেন, সুতরাং বাইরে যারা নেই তাদেরকে একটা দায়িত্ব দিলে পরে আমরা তাদের থেকে কাজ বেশি আদায় করে নিতে পারবো এবং তারা উৎসাহ বোধ করবে এবং তারা কাজ করবে। সেই হিসাবেই জনাব সালেক কিবরিয়াকে আমরা এডিটর হিসাবে নিয়েছিলাম এবং ডাক্তার শাহ আলমকে একজন মেম্বার হিসেবে নিয়েছিলাম। কিন্তু মূল দায়িত্বটা কিন্তু রয়ে গেছিল কুদ্দুস খানের উপরে, উনি ডিজাইন করবেন, এটাই ছিল কথা। তবে শেষ পর্যন্ত ঘটনাটা যিনি দাঁড়িয়েছিল, প্রতি মুহূর্তে প্রতিটা মিটিং এ উনি যে আপডেট দিতেন সেটা হচ্ছে জিরো মানে তিনি কোনো কাজই করেন নাই। তিনি বলতেন যে 2 দিন লাগে এটা করতে, 2 দিনের ভিতরে আমি এটা করে ফেলবো। কিন্তু যখন 1 সপ্তাহের কাছাকাছি চলে আসলাম, প্যারেডের কাছাকাছি চলে আসলাম, তখন আই ওয়াজ ভেরি টেন্স। আমার কাছে মনে হলো যে আমি হয়তো এই প্যারেডে সুবিনির দেখতে পাবো না যদি আমি এই সুবিনিটা কুদ্দুস খানের কাছে রাখি। তখন আমি বাধ্য হয়ে কুদ্দুস খানের কাছ থেকে সুবিনির এই দায়িত্বটা সম্পূর্ণ নিয়ে আমি ডাক্তার শাহ আলমের কাছে দিয়ে দিলাম। এটাই হবে আজকের এই পোস্টার বানানোর কারণ যেহেতু আমি কুদ্দুস খানকে এই দায়িত্বটুকু দেওয়ার পরে তার থেকে নিয়েছিলাম এবং উনি সুচারুভাবে ওনার কার্য কোনোদিনই কোনোখানে কোনো জায়গাতেই কারণ পালন করেননি, এবং ওই সময় যদি আমি এই সুবিনিটা তার কাছ থেকে না নিয়ে নিই তাহলে এই সুবিনিটা ওই সময় বের হয় না, ওই বছরে কোনো সুবিনির বের হয় না। এবং সেই অ্যাডভান্টেজটাই মিস্টার কুদ্দুস খান নিয়েছেন। কিছুক্ষণ আগে ডাক্তার শাহ আলমের কাছে শুনলেন যে উনি দুটো ফাইল তৈরি করে দিয়েছিলেন কুদ্দুস খানের হাতে, একটি ফাইলে 60 পৃষ্ঠার এবং অন্য ফাইলটি ছিল 68 পাতা। এবং 68 পাতার যে ফাইলটি ছিল সেখানে বঙ্গবন্ধুর ছবি এবং জিয়াউর রহমান ছবি একটা অসম্পূর্ণ পাতাতে ছিল, যেহেতু 5টা ছবি দেওয়ার কথা ছিল, ইসমাইল হোসেন 5টা ছবি সেখানে দিতে পারেননি, বিধায় ওই ফাইলটিকে প্রকাশ করা যাবে না বলেই ডাক্তার শাহ আলম কুদ্দুস খানকে বলে দিয়েছিলেন এবং মার্ক করে দিয়েছিলেন যে 60 পাতার যে ফাইলটি এটাই আপনি ছাপাবেন, অন্যটি ছাপাবেন না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আপাতত দৃষ্টি এটাই মনে হচ্ছে যে কুদ্দুস খানের জন্য সেটাই ছিল একটা মৌকা। উনি বুঝে ফেলেছিলেন যে এটাই হচ্ছে আমার জন্য একটা বিরাট চান্স, যে আমাকে হেনস্থা করা, আমার কাছ থেকে সুবিনিরকে নিয়ে শাহ আলমকে দেওয়ার, এটাই আমি একটা তাদেরকে পুরস্কৃত করার একটা আমার জন্য একটা মুখ্যম সময়, এবং তিনি সেটা করেছেন। তিনি ডাক্তার শাহ আলমের কথা অনুযায়ী যে যা ফাইল ছাপানোর কথা ছিল সেটা ছাপাননি। উনি জানেন যে 68 পাতার মানে সুবিনিটা যদি ছাপানো হয় তাহলে বঙ্গবন্ধুর ছবিটা এরকম একটা জায়গাতে এসে পড়বে, এবং সেটাকে একটা বিরাট ইস্যু করে আমাদেরকে হেনস্থা করা, শাহ আলমকে হেনস্থা করা, সর্বোপরি সমস্ত বাফলার কমিটিকে হেনস্থা করার একটা সুব্যবস্থা তিনি করতে পারবেন। আপনারা এই যে সোভিনিয়ার নিয়ে যে হেনস্থার কথা বলছেন সেটা শুধু না, আপনার বাফলাকে অনেকভাবে তো হেনস্থা করার প্রসঙ্গ আসছে। কেন আসছে এগুলো? কারণ এর আগে ডক্টর মাহবুব খানকে নিয়ে বলা হয়েছে যে উনি রাজাকার, তারপরে বলা হচ্ছে যে বাফলা একটা রাজাকার তৈরির কারখানা, এবং বলা হচ্ছে যে বাফলা সবার আপনাদের ক্রেডিবিলিটি গুলো ফাইন্ড আউট করে দেখা যাচ্ছে যে বাফলাতে সব কেউ না কেউ কোনোভাবে রাজাকার ছিল, তার বাবা ছিল বা এরকম ছিল, এই ধরনের প্রসঙ্গ নিয়ে আসছে। এইগুলোর ব্যাপারে আপনারা কি মনে করেন যে এটা কেন করা হচ্ছে? এগুলা হচ্ছে প্রতিহিংসামূলক কাজ এই জন্যে যে বাফলা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অন্যায় করার কোনো সুযোগ থাকে না। বাফলা হচ্ছে এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে ডিসিপ্লিন ভঙ্গ করার কোনো সুযোগ থাকে না, এবং সেটা আপনারা দেখেছেন 2006 থেকে বাফলার জন্ম লগ্ন থেকে আমরা যেভাবে বাফলাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা তার জ্বলন্ত প্রমাণ। বিগত দিনে বেশ কতগুলো লোক বাফলার কনস্টিটিউশন ভঙ্গ করার দায়ে অভিযুক্ত হওয়াতে বাফলা তাদের বিরুদ্ধে
বাফলা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এবং অ্যাকশন নেওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্ত লোকগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাফলার কনস্টিটিউশনের ভায়োলেট করার জন্য, বাফলার ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য, বাফলার সিনক্রোনাইজের ভিতরে একটা মিউট আনার জন্য যারা কাজ করতে চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক বেশ কয়েকজনের বিরুদ্ধে আমরা বাফলার কর্মকর্তারা, সেই সময়কার কর্মকর্তারা অ্যাকশন নিয়েছেন, ডিসিপ্লিনের অ্যাকশন নিয়েছেন। আজকে যে সমস্ত কথাবার্তাগুলো বাফলার এগেনস্টে শুনতে পাচ্ছেন, তারা কিন্তু সেই সমস্ত লোকগুলাই। এর বাইরে কি কেউ নেই মনে করেন? এর বাইরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে এই লোকদেরই সহচর, এই লোকদেরই দোসর, যাদেরকে দিয়ে এই কথা বলা খুব সহজ এবং তাদেরকে দিয়ে বলাচ্ছে। মূলত এরাই এখন সেই কথাগুলো বলছে, যারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় বাফলার আইন ভঙ্গ করার জন্য শাস্তির আন্ডারে রয়েছেন এবং শাস্তি গ্রহণ করেছেন। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে তারাই সংঘবদ্ধ হতে চাচ্ছে। বাফলা কোনোদিনই রাজাকারের সংগঠন ছিল না এবং কোনোদিনই রাজাকারের সংগঠন হবে না। বাফলার সাথে এই মুহূর্তে 29টি সংগঠন রয়ে গেছে। যদি বাফলার এই 29টা সংগঠনই রাজাকার হয়, হ্যাঁ, তাহলে তো এই লস এঞ্জেলসে বসবাসকারী কেউ রাজাকার বাইরে নয়। আমি এই কথাটা বলতে মানে দ্বিধাবোধ করি না। সুতরাং এই সমস্ত কথাবার্তাগুলা অত্যন্ত ঘৃণ এবং ষড়যন্ত্রমূলক কথাবার্তা, এবং যারা করতেছে এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করতেছে আসলে বাফলাকে হেয় প্রতিপন্ন করার জন্য। কারণ বাফলা আজকে যে প্ল্যাটফর্মটা যেখানে স্ট্রং একটা ভিত তৈরি করে ফেলেছে, এই ভিতকে নড়ানোর জন্য, এবং কিছু কিছু লোক যারা এখানে নেতা হওয়ার প্রবণতা ছিল পূর্বে থেকে, তাদের সেই নেতাগিরি চলে যাচ্ছে, তারা নেতা হতে পারছে না, তারা বাবলিকলি আসতে পারছে না বাফলার কারণে। এই জন্যই হয়তো এই সমস্ত কথাগুলো ছড়াচ্ছে। রাজাকার কেন বলা হচ্ছে? রাজাকার অর্থটা কি এখানে এই ক্ষেত্রে? রাজাকারের অর্থ কি সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। আমি তো মনে করি বাফলা যে কাজটি করতেছে গত 4টি বছর, এই প্রবাসী থেকে বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের আইডেন্টিটি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, বাফলা বাংলাদেশের সেই সৌন্দর্যকে, বাংলাদেশের সেই আইডেন্টিটিকে, বাংলাদেশের সেই পরিস্থিতিকে এই সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরতেছে। এই কাজটিকে যারা বাধা প্রদান করতেছে ফ্রম দ্য ডে ওয়ান, আমি তো বলবো সত্যিকার অর্থে তারাই হইতেছে স্বাধীনতার বিরোধী, সত্যিকার অর্থে তারাই হচ্ছে সার্বভৌমত্বের বিরোধীতে, এবং সত্যিকার অর্থে তারাই হচ্ছে দেশদ্রোহী, এবং সত্যিকার অর্থে যদি রাজাকার বলে কোনো শব্দ ইউজ করা যায়, তারাই হচ্ছে সেই রাজাকার। এরা যদি আপনি মনে করেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে, এদের বিরুদ্ধে তাহলে আপনারা কি ধরনের অ্যাকশন নিতে পারেন? অ্যাকশন আমরা সামাজিক অ্যাকশন নিতে পারি, যেটা সবচেয়ে বড় অ্যাকশন। আরেকটা অ্যাকশন নিতে পারি, আমরা আদালতের আশ্রয় নিতে পারি। আদালতের আশ্রয় সময় সাপেক্ষের ব্যাপার, সেটা হয়তো সবাই বলে দেবে কখন কোন অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সামাজিক অ্যাকশন। সমাজকে আজকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। আজকে গোটা কত লোক যে সমস্ত কথাবার্তাগুলো বলছে, সমাজ তাদেরকে চিনে, সমাজ তাদেরকে জানে, সমাজ তাদের আইডেন্টিটি সম্বন্ধে অত্যন্ত ওয়াকিবহাল। সুতরাং এই সমস্ত লোকগুলাকে নতুন করে চিনার প্রয়োজন নেই। আমাদের এখন যেটা দরকার হবে, এই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে সারা সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজকে এগিয়ে এনে এদেরকে কোণঠাসা করে ফেলতে হবে, যাতে করে এরা আর কোনোদিন সাহস না পায় এই ধরনের ভালো কাজ, লস এঞ্জেলসের বুকে যখন যে ভালো কাজ হবে সেটা বিরোধিতা করতে তারা না পারে। আপনাদের শেষ কথা আছে? আমি চাই আপনি একজন জার্নালিস্ট হিসাবে আজকে আমাদের এই কথাগুলো ভিডিও করে নিয়ে গেলেন এবং প্রচার করবেন বলে সেটা করলেন। আমার অত্যন্ত বিনীত অনুরোধ, কোন ফেব্রিকেটেড কোন নিউজ আপনারা বড় করে ছাপাবেন না, সেটাকে পাবলিককে জানতে দেবেন না, এবং যেটা সত্যি সেটাই ছাপাবেন। অসত্যের প্রতি আপনাদের একটা ঘৃণা, ক্ষোভ এবং প্রতিবাদ একটা স্বর থাকবে, এই জিনিসটা যেন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে চাই।